আসসালামু আলাইকুম। আব্দুল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমের এই অনন্য আয়োজনে তোমাদেরকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সহবাড়িতে নিরাপদে আছো। আমি এটাও আশা রাখি তোমরা সবাই আমার অনলাইন পাঠদান কার্যক্রমে সবাই বেশি বেশি করে যোগ রাখো। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটি নেফ্রনের গঠন, অর্থাৎ মানব দেহে যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, এই প্রতিটি নেফ্রন 3 সেন্টিমিটার লম্বা, এটার গঠন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং ওই সাথে আমরা অনেকটি প্রশ্ন রেখেছিলাম, যাতে এই প্রশ্নগুলি আশা করি তোমরা সবাই শিখে ফেলছ। যাক, আজকে আমার বার্তানে করছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানে অধ্যায় 6 নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ উৎপাদন এবং মূত্র উৎপাদন। শিক্ষার্থীবৃন্দ, এই যে নাইট্রোজেন গঠিত যে বজ্র পদার্থ রেচন পদার্থ, যা নাকি প্রতি মুহূর্তে মানব শরীরে থাকলে এটা বিষাক্ত মতো কাজ করে, এই জন্যই এটা আমাদের জানতে হবে এটা কেমনে উৎপাদিত হয় এবং এটা কেমনে নিষ্কাশিত হয়। সে লক্ষ্যে আমি প্রথম পড়াচ্ছি যে প্রোটিন জাতীয় খাদ্য। আমরা জানি প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য তোমরা সবাই চিনো বা জানো, যেমন মাছ, মাংস, ডাল। এই সব খাদ্যগুলি মানব দেহে যে পরিপাকতন্ত্রে পরিপাক হওয়ার পরে কি হয়, অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে। এই অ্যামাইনো অ্যাসিড অব্যবহৃত থাকে বা ওই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড কোথায় থাকে, যকৃৎ বা লিভারে জমা হয়। তখন সেই যকৃৎ বা লিভার ডিঅ্যামাইনেস এনজাইমের কার্যকারিতায়, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামাইনো গ্রুপ সৃষ্টি করে। কিটো অ্যাসিডটা শক্তি সৃষ্টি করে বা শক্তির কাছে ব্যবহৃত হয়, আবার অ্যামাইনো গ্রুপটা অর্নিথিন চক্রে বিক্রিয়া ওইটা অ্যামোনিয়া সৃষ্টি হয়। যে অ্যামোনিয়াটা যকৃতে সৃষ্টি হয় এটা খুবই বিষাক্ত, সেই জন্যই সেই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে আবার সেই চক্রে বিক্রিয়া ঘটে ইউরিয়া এবং পানি সৃষ্টি করে। এভাবে কিন্তু আমরা এই চক্রের মাধ্যমে ইউরিয়া আমরা পাই। ইউরিয়া কিন্তু একটা বজ্র পদার্থ বা রেচন পদার্থ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম দফে করেছি নাইট্রোজেন গঠিত এই ইউরিয়া বা বজ্র পদার্থ সৃষ্টি। এখন আলোচনায় যাচ্ছি মূত্র সৃষ্টি বা ফরমেশন অফ ইউরিন। এই মূত্র সৃষ্টির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একটি নেফ্রন কেমনে মূত্র সৃষ্টি করে, সেটা আমরা আলোচনায় যাই। আচ্ছা, নেফ্রনের এখন চিত্র, নেফ্রনের মূত্র তৈরির কৌশল। একটি নেফ্রনের চিত্র দেওয়া আছে এবং এক্ষেত্রে দেখা আছে একটি বৃক্কীয় ধমনী, পাশাপাশি বৃক্কীয় শিরা, তারপরে সংগ্রাহী নালী, মূত্র কেমনে তৈরি হয় বা মূত্র কেমনে পরিশোধিত ঘটে, দেওয়া আছে যে রেচন নালিকা ইত্যাদি চিত্রের মধ্যে দেওয়া আছে। এখন আমরা আলোচনায় যাই। এই 3টি ধাপে কিন্তু মূত্র সৃষ্টি হয়। 1 নম্বর ধাপ হল অতি সূক্ষ্ম পরিস্রাবন বা ইংরেজি থেকে বলা হয় আল্ট্রাফিল্ট্রেশন। এতে দেখা যায় যে হৃৎপিণ্ড থেকে
হৃৎপিণ্ড থেকে আমরা লক্ষ্য করছি যে হৃৎপিণ্ড থেকে রক্ত পরিবহন তন্ত্রের মাধ্যমে রক্ত আসে কোথায়? রক্ত আসে বৃক্কীয় ধমনী তথা অ্যাফারেন্ট আর্টিরিওলের মাধ্যমে গ্লোমেরুলাসে প্রবেশ করে। এই গ্লোমেরুলাস বা বুপেন ক্যাপসুলের একটা অংশ, যা নাকি এক্ষেত্রে মূত্র তৈরির একটা প্রাথমিক অংশ হিসেবে ধরা যায়। এই বুপেন ক্যাপসুল বা গ্লোমেরুলাস এইখানে অতি সূক্ষ্ম পরিস্রাবণ ঘটে। এই রক্তের যে প্রোটিন এবং রক্তকণিকা বাদে যেসব পদার্থ আছে, যেমন পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি এখানে পরিস্রুত হয় এবং যা নাকি ক্যাপসুলের পেজের এই প্রথম পরিস্রুত হয়ে জমা হয় এবং একে আমরা বলবো প্রাথমিক মূত্র বা প্রাইমারি ইউরিন। এই মানব দেহে 1200 সিসি রক্ত কিডনিতে পরিবাহিত হয়। এই 1200 সিসি রক্তের মধ্যে 125 সিসি মূত্র তৈরি হয়, যা নাকি বুপেন ক্যাপসুল, এই বুপেন ক্যাপসুলে জমা হয়। আচ্ছা, 2 নম্বর পদক্ষেপ হলো বা 2 নম্বর ধাপ হলো বৃক্কীয় নালিকার পুনঃশোষণ। আমরা জানি বুপেন ক্যাপসুল এর পরবর্তী অংশ হইল বৃক্কীয় নালিকা। বৃক্কীয় নালিকা আমরা জানি, বৃক্কীয় নালিকাকে আরো 2টি ভাগে ভাগ করা চলে। একটি হইল নিকটবর্তী বা প্রক্সিমাল পেছন নালিকা, যা নাকি 14 মিলিমিটার দূরত্ব, তারপরে হেনলি লুপ, তারপরে হইল দূরবর্তী বা ডিস্টাল পেছন নালিকা। তো আমার 3টা অংশের যে কি কার্যক্রম হয় তা আলোচনা করছি। বৃক্কীয় নালিকার পুনঃশোষণ, এই নালিকার মধ্যে 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়ে পুনরায় আমার রক্তে প্রবেশ করে। তা এই বুপেন ক্যাপসুলের পরবর্তী হইল প্রক্সিমাল নালিকা। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এখানে মূত্র 60% পুনঃশোষিত হয়। তারপরে আসছে হেনলি লুপ, এই যে অংশটা একে হেনলি লুপ বলা হয়। এটা প্রক্সিমাল পেছন নালিকা পরে ইউআকৃতি, একে বলা হয় হেনলি লুপ। এই হেনলি লুপ এই অংশে এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন ও অবিশ্রবণ প্রক্রিয়ায় 70% পানি পুনঃশোষিত ঘটে। তারপরে নাম্বার 3 দূরবর্তী পেছানো নালিকা, যার দৈর্ঘ্য 5 মিলিমিটার। এই দূরবর্তী পেছন নালিকা এখানে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন ও ক্লোরিন আয়ন পুনঃশোষিত ঘটে। কিন্তু এক্ষেত্রে এলডিস্টেরন ও এডিএস হরমোন ভূমিকা নেই। তারপরে আসে সংগ্রাহী নালিকা, একে বলা হয় সংগ্রাহী নালিকা। এই সংগ্রাহী নালিকা যা নাকি নেফ্রন ধারণ করে। এই সংগ্রাহী নালিকা ঠিক এইখানেও পানি ও অল্প পরিমাণ সোডিয়াম আয়ন পুনঃশোষিত ঘটে। 3 নম্বর ধাপ হলো সক্রিয়করণ বা অ্যাক্টিভ সিক্রিয়েশন। তো এক্ষেত্রে বৃক্কীর রক্তে বিপাক্রিয়ায় সৃষ্ট কিছু উপজাত পদার্থ আছে, যথা ক্রিয়েটিনিন ও কিছু ইউরিয়া।
সেটা প্রক্সিমাল বা পেঁচানো নালিকার চারপাশের রক্তজালক থেকে ক্ষরণের মাধ্যমে প্রাথমিক মূত্রের সাথে এরা যুক্ত হয়। আবার দূরবর্তী পেঁচানো নালিকায় যে হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন ইত্যাদি ক্ষরিত হয়ে মূত্রথলি তথা মূত্রনালীর মাধ্যমে নিষ্কাশিত হয়। আচ্ছা যাক, এখন আমরা পড়াবো মূত্র বা ইউরিন। ইউরিনের বৈশিষ্ট্যাবলী। ইউরিন আসলে আমরা লক্ষ্য করে দেখো সবাই, একটা খড়বর্ণের, অর্থাৎ খড়বর্ণ কাকে বলে হয়? হালকা হলুদ বর্ণের এবং তীব্র জাজালু এবং অম্লধর্মী। একটি সুস্থ মানুষ প্রতিদিন 1.5 লিটার মূত্র পরিত্যাগ করে এবং সুস্থ মানুষ দৈনিক 0.5 থেকে 2.5 লিটার মূত্র উৎপাদন করে। এখন আমরা বলবো যে মূত্র যে ক্ষরবর্ণের হয় এর একমাত্র কারণ হলো মূত্রে ইউরোক্রম নামক একটা রঞ্জক পদার্থ থাকে, যার জন্য এটা ক্ষরবর্ণের হয় বা রং ধারণ করে। আর তীব্র জাজালু বা জাজালু গন্ধ হয় মূত্রের মধ্যে ইউরিনোড বা C6H8O নামক একটি পদার্থ থাকে। এর উপস্থিতির জন্য মূত্র জাজালু গন্ধ হয়। মূত্র সামান্য অম্লীয়। আমরা জানি অম্লীয় এবং ক্ষারীয় এর মধ্যে যে 7 নম্বর একটা নিউট্রাল, 7-এর আগে অম্লীয় এবং 7-এর পরে হলো ক্ষারীয়। এক্ষেত্রে 7-এর আগে 5 থেকে 6.5 মূত্রের পিএইচ, অর্থাৎ এটা আমরা বলতে পারি আম্লীয়। আর মূত্রের আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.030 পর্যন্ত হতে পারে। এখন আমরা আলোচনা করব মূত্রের উপাদান। মূত্রের মধ্যে কি কি উপাদান থাকে? আছে সাধারণত 2 রকম উপাদান। একটা তরল উপাদান অর্থাৎ পানি, আরেকটি উপাদান হলো কঠিন উপাদান। তরল উপাদান বা পানি মূত্রের মধ্যে 95% থাকে পানি, আর বাকি থাকে 5%। এই 5%-এর মধ্যে কঠিন পদার্থ থাকে। সেই কঠিন পদার্থের যে হার, শতকরা হার এবং উপস্থিতি, এগুলি আমরা নিচে লিপিবদ্ধ করলাম। যেমন জৈব উপাদান এবং শতকরা হার, অজৈব উপাদান, শতকরা হার, এগুলি আকারে আমরা বিন্যস্ত করেছি। যেমন ইউরিয়া এই 5 ভাগের মধ্যে 2 ভাগে থাকে ইউরিয়া, এবং ইউরিক অ্যাসিড 0.005 এবং হিপিউরিক অ্যাসিড থাকে 0.05, ক্রিয়েটিনিন 0.07 ভাগ থাকে, এবং কিটোন বডিজ থাকে 0.02 ভাগ, এবং ক্রিয়েটিন একটা পদার্থ আছে সেটা থেকে 0.01 ভাগ। এটা হলো জৈব উপাদানের শতকরা হার। এখন আমরা আলোচনা করব অজৈব উপাদানের শতকরা হার। অজৈব উপাদান যেমন সোডিয়াম, এটা থাকে 0.35 শতকরা হার। পটাশিয়াম থাকে 0.15, অ্যামোনিয়াম থাকে 0.04 ভাগ, ম্যাগনেসিয়াম থাকে 0.01, ক্লোরাইড 0.06, সালফেট 0.18, ফসফেট অজৈব উপাদান থাকে শতকরা হার থাকে 0.27, ক্যালসিয়াম থাকে 0.03 ভাগ। এছাড়াও মূত্রে আছে আয়োডিন, সীসা, আর্সেনিক ও অন্যান্য উপাদান মূত্রে রয়েছে। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমি এই ক্লাসে আমরা আর আলোচনা যাচ্ছি না। তো এখানে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, এবং এই ক্লাসের যে পাঠদান করলাম এই পাঠদানের কিছু প্রশ্ন থাকতে পারে,
সেই প্রশ্নগুলি তোমরা যে কোনো 5টি প্রশ্ন লিখে নিয়ে আসবে এবং সেই 5টি প্রশ্নের মধ্যে আমি চাইতেছি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক 5টি প্রশ্ন তোমরা রেডি করবে আজকের এই পাঠদান থেকে। এ বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাস সমাপনী ঘোষণা করলাম। খোদা হাফেজ।